আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার, আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গতদিন এসকিউএল ম্যাপের কাজটা করতে বলছিলাম, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি। হ্যাঁ, একটু সবাই আপলোড করে দেন। আমরা 5-7 মিনিট একটু ওয়েট করি, সবাই অ্যাসাইনমেন্টটা আপলোড করে দেন। দুজন সাবমিট করেছেন, বাকিরাও একটু আপলোড করে ফেলুন।
6 জন দিয়েছেন অ্যাসাইনমেন্ট। আর 2 মিনিট ওয়েট করি। ওকে, আমজাদ হোসেন লিস্ট কিছু ট্রাই করেছেন। তবে একটু সময় দিতে হবে। এই হ্যাকিং এর এই যে ক্লাসগুলো যা দেখাই, বা সামনে তো এক্সামও আছে। আর পর আছে কত ক্লাস চলে? 35 নম্বর ক্লাস চলে। আর তো কয়টা, 2টা ক্লাস হবে, এরপরে তো ওয়েব হ্যাকিং এর এই পুরো মডিউলটা নিয়ে এক্সাম দিব। হ্যাঁ, একটু ভালো প্র্যাকটিস না থাকলে ওখানেও কিন্তু প্র্যাকটিক্যাল টার্গেট দিব, কষ্ট হয়ে যাবে পাস কর। এমসিকিউ থাকবে, কিন্তু এমসিকিউ তো আর কয় মার্কস, সেখানেও না বুঝলে কয়টা অ্যান্সার করবেন। স্যার, আর 2টা ক্লাসের মধ্যে তো একটাতে মনে হয় তো রিপোর্ট রাইটিং শেখাবেন, তাই না? তা তো দরকার। রিপোর্ট রাইটিং, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, তো লেগে যাবে। এক্সামের জন্য বেশি ওয়েট করব না, কারণ আমি মডিউলের শুরু থেকেই বলেছি যে রেগুলারিটি রাখতে হবে। যেটা হবে আর 2টা ক্লাস, আজকে কয় তারিখ? 21 তারিখ আর 23 তারিখ, আরো 2 দিন ক্লাস নিতে হবে। 23 তারিখ ক্লাস নিয়ে কবে এক্সাম নেওয়া যায়? 23 তারিখ লাস্ট ক্লাসের পরে হয়তো যে কোনো একটা দিন, হয়তো রবিবার বা একটা ডেট দিয়ে দিব এক্সামের জন্য। মানে হয়তো একটা ক্লাস গ্যাপ পেতে পারে, রবিবার বা শুক্রবারটা গ্যাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার অনার্স ফাইনালের পরীক্ষা শুরু হয়েছে, আমি তো একটু বিপাকে আছি, কোনো কাজই আসলে করতে খুব পারতেছি না। খুব উভমুখী সংকটের জায়গায়, সেই জায়গাটাতে আসলে মাঝে মধ্যে কিছু শিক্ষার্থী পরামর্শ চায়, কিন্তু না, আমি নিজেও এই জায়গায় আসলে নিরুপায়। আমার দেওয়ার মতো কোনো মানে পরামর্শ বা কিছু একটা সমাধান যে দিব, সে উপায় কিন্তু নেই। হয়তো বা থার্ড ইয়ার বা অন্য কিছু হলে ডস খাইলে আমার যায় আসে না, ইমপ্রুভ দেওয়া যায়, কিন্তু ফাইনাল ইয়ার সব পার হয়ে আসছে, তো তো এখন আবার যদি ইমপ্রুভে পড়ে যায় সেক্ষেত্রে তাহলে 1 বছর। সেক্ষেত্রে ইশিখনের এটা কম্প্রোমাইজ করে আপনি ইউনিভার্সিটির এটাতেই ফোকাস দেন। তাছাড়া মানে 2টা একসাথে কন্টিনিউ করতে পারবেন না। এখানে করতে, হ্যাকিং এর এটা করতে গেলে ভালো অ্যামাউন্টের সময় দিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে, নাহলে অধিকাংশ স্টুডেন্টই ফেল করে। গতবারও এক্সাম নিয়েছি, 2 জন মতো পাশ করেছে। এরকম হলে ব্যাড রেপুটেশন, যাই হোক। তাহলে কি করা যায়? এখন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি ম্যানেজ করতে পারেন প্যারালালি কন্টিনিউ করেন, কিন্তু ম্যানেজ কোর্সটা আমাকে করতে বসলে তো কোর্সের খুব গতিতে পাগল হয়ে চালাতে যাইতে হবে। হবে। এটা লাইফে, অলরেডি অলরেডি 2টা ক্লাস আমার গ্যাপ পড়ে গেছে, ধরতেই পারিনি, ভিডিও দেখতে পারিনি। এটা তো আহ, কষ্টের ব্যাপার, কিন্তু মানে বললাম না, এমন একটা সিচুয়েশন যে আমি যে কিছু একটা সাজেশন দিব সেটারও উপায় নেই। তার চেষ্টা করি, দেখা যাক কত দূর হয়। আল্লাহ ভরসা। হ্যাঁ, দেখা যায়।
ওকে জয় সাহেব, আর একটু সময় দিন। এক্সাম যদি শেষ হয়ে থাকে তাহলে আর একটু টাইম দেওয়ার ট্রাই করুন। বিশেষ করে ফজরের নামাজ পড়ে ভোরবেলা বসবেন, দেখবেন যে সুন্দর করে মাথায় পড়াগুলো ঢুকে যাচ্ছে। বাকিরা যারা আপনাদের এরকম রাত জাগার অভ্যাস আছে, রাত জেগে স্টাডি করেন, এগুলো পারতপক্ষে অ্যাভয়েড করুন। সবচেয়ে ভালো পড়াশোনা হয় ফজরের নামাজের পরে, ভোরবেলা ওই ঠান্ডাও থাকে, মাথাও ঠান্ডা থাকে, পরিবেশও ঠান্ডা থাকে। সবচেয়ে বেস্ট বেটার ওয়ে রাতে ঈশান নামাজের পর পরই যদি ঘুমায় পড়া পসিবল হয় 9টা-10টার ভিতরে, সেটা সবচেয়ে বেটার প্র্যাকটিস। মার্কেট প্লেসেও কাজ করতে গেলে, আগেও হয়তো একদিন বলেছিলাম, মার্কেট প্লেসে কাজ করতে গেলে ভাইয়ারা তো দেখা যায় বাংলাদেশ সময় রাতের দিকে তারা তারা অ্যাক্টিভ থাকে, বিশেষ করে মাঝ রাতের দিকে। তো তাদের ওই টাইমের সাথে আপনার অ্যালোকেট করতে গেলে রাতে 8টা-9টার ভিতরে যদি ঘুমাতে পারেন, তাহলে দেখা যায় রাতে 2টা-3টার দিকে বা 3টা-4টার দিকে উঠে আপনি সময় দিতে পারবেন ফজরের আগের দিকে উঠে। কিন্তু সারা রাত জেগে থাকলে বডিও নষ্ট হয়ে যাবে, ব্রেন তো থাকবেই না, ব্রেন হচ্ছে নামমাত্র থাকবে। দেখবেন কাজ, পড়াও মাথায়ও ঢোকে না, কাজও করতে পারেন না, সব এলোমেলো হয়ে যাবে, লাইফটাই এলোমেলো হয়ে যাবে। রাত জাগার অভ্যাসটা রাখা যাবে না। রাতে ঘুম না আসলে দিনের বেলা ব্যায়াম করবেন, দৌড়াদৌড়ি করবেন। হ্যাঁ, প্লেট এভাবে উলট পালট করলে সবার জন্য একটু। স্যার ভার্সিটির যে ল্যাপটপ কমপ্লিট করছিলাম স্কুল দিয়ে, কিন্তু আসলে এটার স্ক্রিনশট তো রাখিনি। সাহেব বুঝতে পারছি। ভার্সিটির যে একটা আপনার ল্যাব আছে না, ওই ল্যাবটা সিলেক্ট করছিলাম, কিন্তু এটার স্ক্রিনশট তো রাখিনি। আপনার মাইক্রোফোনে ইস্যু হচ্ছে, কথা স্পষ্ট আসছে না। আপনি চেঁচিয়ে বলবেন। ওকে, আমরা একটু আশা কনসেপ্ট করি রিক্যাপ করি। অ্যানোনিমাস সাহেব, উনি তো বাসায় প্র্যাকটিস করেন, আপনার কাছে জিজ্ঞাসা করি। জি ভাইয়া। ফর এক্সাম্পল, ক্লায়েন্ট আপনাদের কাজ দিল একটা ওয়েব, মনে করেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনার একটা ওয়েব টেস্টিং এ কাজ দিলাম, সময় কম, ঠিক আছে? আপনার অল্প সময়ের ভিতরে, সময় কম বলতে মনে করুন নর্মালি একটা টেস্টিং করতে 1 মাস লেগে যায়, ভালো রকমের একটা বড় অ্যাপ্লিকেশন একটু ভালোভাবে ম্যানুয়ালি টেস্ট করতে গেলে। আমি এই জায়গায় 3 দিন বা 1 সপ্তাহ সময় দিলাম, 3-4 দিন সময় দিলাম। তো এই সিনারিওতে আপনি কিভাবে টেস্ট করবেন, কি কি স্টেপ নিবেন, এটা আমাদের সাথে শেয়ার করুন। ভাইয়া ফার্স্ট আগে আপনার থেকে আমি মানে ডোমেন, আপনি ডোমেনটা নেব, আপনি হুম ওয়েবসাইটের হুম ডোমেন, হুম। ডোমেন নিয়ে এরপর আপনার ওইটার সাব ডোমেন খুঁজবো। আমি এই তথ্য দিয়ে দিলাম, কিছু সাবডোমেইন বা এগুলো তথ্য দিয়ে দিতে, এখন কি করবেন? এখন আমি প্রথমে আপনার স্কোপে আপনার আপনার কাছ থেকে স্কোপটা নিয়ে আপনি ওইটা ডিরেক্টরি খোঁজা শুরু করব। আপনি ম্যানুয়ালি প্রথমে আগে ওয়েবসাইটের পেজে যায় আপনার ডোমেনের ভিতরে ম্যানুয়ালি প্রথমে আগে খুঁজবো, তারপর আপনার অটোমেটেড টুলগুলো ইউজ করব। ওকে, এরপর? তারপরে আপনার ওই যে আহ, এরপরে আমি আপনার ওই যে ইউআরএল খুঁজবো, ইউআরএল খুঁজে আপনার ট্রাই করব যে আপনার ওই যে কি আপনার অ্যাপ্লিকেশনে কি কি আপনি যে ডিভাইস মানে টেকনোলজি ব্যবহার করছেন সেটা খুঁজে বের করার বা আপনার থেকে জেনে নেওয়ার। ওকে, তারপরে দিলাম, আপনার ওই যে হ্যাঁ, এরপরে? জি, তারপরে আপনার ওই যে এই ইনপুট ইনপুটে কোথায় কোথায় দেওয়া যায় কিংবা আপলোডের অপশন কই কই আছে এগুলা খুঁজবো, খুঁজে আপনার এক্সএসএস তারপরে এসকিউএল ইনজেকশন ট্রাই করব। তারপর আপনার ওই যে অ্যাকাউন্ট খোলার যদি অপশন থাকে তাহলে অ্যাকাউন্ট খোলা, ওখানে ব্রোকেন অথেন্টিকেশনের কোনো সমস্যা আছে নাকি ওইটা দেখা ট্রাই করব। তারপর আপনার ওই যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল আছে নাকি আপনার, ফার্স্টে ট্রাই করবো আপনার এই যে টপ 10 ভালনারেবিলিটি যে আছে আপনার হোয়াটসঅ্যাপের, এগুলা খুঁজে বের করা।
কিন্তু এক 3-4 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে একটা এরকম অ্যাপ্লিকেশনের ম্যানুয়ালি কি সব করা পসিবল হবে? অটোমেটেড টুল ইউজ করা লাগবে, আপনার সময় কম হলে। আপনার এই যে শুধু আপনার ওই অটোমেটেড যে দিয়েও কি হবে? পুরাপুরি হওয়া সম্ভব না। আপনি যেহেতু বলছেন যে 1 মাসের কাজ 3 দিনে, ওইভাবে তো পুরাপুরি হওয়া সম্ভব না। ওকে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা কি কি দাঁড়াচ্ছে একদম সামারাইজ করে? আমার অ্যাপ্রোচটা দাঁড়াচ্ছে আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনার অটোমেটেড টুল ইউজ করা, যেহেতু আপনার সময় কম। ম্যানুয়ালি ওইভাবে তো আপনার ডোমেন সাবডোমেন যদি বেশি হয় ওইভাবে তো করা সম্ভব না। ম্যানুয়াল টু আপনি যে ডোমেন গুলো আপনার বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে আপনার ম্যানুয়ালি চেক করবো, আর বাদ বাকি বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটেড টুল ইউজ করবো। ওকে, ভেরি গুড। স্যার আপনার আশা করি প্রশ্নটা আরেকবার। এই কনসেপ্ট গুলো সবার জন্য কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। আর তো রাত দেওয়ার কথা বললেন না, মানে আর তো ঘুম আসায় আপনি ফজর পর মানে রাত্রে ঘুম ধরে না। দিনের বেলা যেটা হয়, আমারও এক সময় একটা বদ অভ্যাস ছিল, রাতে ঘুম আসতো না। তো পরে যেটা খেয়াল করলাম যে দিনের বেলা শারীরিক পরিশ্রম যদি হয়, হাঁটাহাঁটি মানে প্রচুর হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এই টাইপের হলে রাতে তখন ঘুম আসে। দেখুন আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব সম্ভবত কম, দিনের বেলা ব্যায়াম করতে পারেন। হ্যাঁ, ব্যায়াম করলে ব্রেন ভালো থাকে একটু। 20-25 কেজি ওজনের বস্তা টস্তা উঁচু করে না ভাই, ব্যায়াম করবেন। খেলাধুলার মধ্যে আছি অবশ্যই, মাঝে মধ্যে খেলাধুলা হয় আমাদের এদিকে, আপনি হ্যাঁ, হ্যাঁ, ক্রিকেট, মাঝে রেগুলার হাঁটাহাঁটিও খেলাধুলা নাই। করবেন। আর কারণ রাত আপনার জাগলে ব্রেনের যে খুব বড় রকমের যে প্রভাব পড়ে, আমাদের হ্যাকিং এর কাজে কিন্তু ব্রেন দিয়েই সব করতে হয়। ব্রেনের অ্যাক্টিভিটি ডাউন হলে আসলে আলটিমেটলি আমার সবকিছু শেষ। মানে আমার আমার মূল ক্ষমতার জায়গায় হচ্ছে ব্রেন, এটা দিয়েই আমি আয় করে চলি। তো ব্রেন ড্যামেজ হওয়া শুরু করে রাত জাগলে। ওর তো জানে যে আমার এই সময়তে নির্ধারিত বিশ্রামের জন্য নির্ধারিত, বিশেষ তখন বিশ্রাম পাচ্ছে না। দিনে যতই ঘুমান সে ওই বিশ্রামের যে সময়টা, সেই জায়গায় সময়টা কিন্তু সে বিশ্রাম পায়নি। তো তার ওইটা ফুলফিল হয় না, তার পুরো মেকানিজম উলট পালট হয়ে যায়। ব্রেন তো চোখে দেখে না, ব্রেন কিন্তু অন্ধকার ভিতরে। ও হচ্ছে লাইটের সেন্সর দিয়ে বুঝতে পারে যে এখন ঘুমাতে হবে না, জাগতে হবে। তো ওরা এরকম ফোর্স করে জায়গায় রাখলে ও ড্যামেজ হয়ে যায়। তখন আলটিমেটলি পড়াশোনার যেই মাথায় পড়া থাকে না, দেখবেন মনোযোগ থাকে না। হ্যাঁ, দেখা যায় লেগে থাকা হয় না, মোটিভেশন থাকে না, ডিপ্রেশন বাড়তে থাকে, অনেক অসুবিধা আছে। জি, জি ভাই, আমি এই প্রবলেম গুলো ফেস করছি। আপনার যে কোনো জিনিসের উপর আপনার 15 দিন মধ্যে আমার ফোকাস থাকে, তারপর মানে ফোকাস থাকে না ওইভাবে প্রথম দিনের মতো। হ্যাঁ, কষ্ট হয়, ফোকাসটা ধরে রাখা কষ্ট। হ্যাঁ। আসসালামু আলাইকুম আর ভাইয়া। মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না? মানে বললেনই তো বেশিরভাগ ক্লায়েন্ট, মানে এটা আবার হ্যান্ডেল করবো কিভাবে? ওই যে বললাম যে রাতে আর্লি যদি শুয়ে পড়েন, সবচেয়ে বেটার অ্যাপ্রোচ হচ্ছে এশার নামাজের পরপরই ঘুমায় পড়া। এশার জামাত কিন্তু হয় 8:30 8:15 দিকে। তো পরে জি, খাওয়া দাওয়া করে 9টার ভিতরে যদি ঘুমাতে পারেন, তো 2টা 3টার ভিতরে কিন্তু আপনার 6-7 ঘন্টার একটা ঘুম হয়ে যায়। হ্যাঁ, বা আপনি 4টার দিকে উঠে বসলেও আপনি দেখা যাবে ভালো একটা সময়। আমাদের যখন 4টা বাজে ইউএসএ তে, তখন দুপুর বিকালের দিকে হবে। তো তাদেরও দিনের বেলার একটা ভালো টাইম আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন। আচ্ছা ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একজন 1 তারিখ এক্সামের প্রস্তাব করেছেন, 1 তারিখটা আবার শনিবার হয়ে যায়। সেক্ষেত্রে 31 তারিখটা দেখা যেতে পারে, কারণ শুক্রবার হলে, কারণ আপনাদের ওই এক্সামের ওইটার জন্য আমাকে ওয়েট করতে হয় সাবমিশন নেওয়ার জন্য, ফর্ম টর্ম বন্ধ করার জন্য। কোনো একটা শুক্রবারে বেটার হয়। এদার 24 তারিখ অথবা 31 তারিখ। স্যার তাইলে 31 তারিখেই নেন। ওকে,
আচ্ছা, আর কেউ অ্যাসাইনমেন্ট দিয়েছেন? না, 7 জন দিয়েছেন। যাই হোক, আমরা আমাদের আলোচনা স্টার্ট করি। গতদিন এসকিউএল ইনজেকশন নিয়ে আমি ক্লাসে যা দেখেছি, এর বাইরে কি কি ট্রাই করেছেন সেটা জানতে চাই। ক্লাসের বাইরের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আপডেট দেন আমাকে। ওয়েবের অনেক ভুলনারেবিলিটি হয়। হুম, আমরা যে ওয়াস টপ 10, যে আপনার সহপাঠী ওয়াস টপ 10 এর কথা বললো, এগুলো হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড বা কিছু পরিসংখ্যানের ভিত্তিতে, মানে এগুলো অকারেন্স বেশি হয়, মানে বেশি ঘটতে দেখা যায়, কিন্তু অনেক ধরনের উইকনেস হয় অ্যাপ্লিকেশন গুলোতে। যেমন দেখাই একটা সাইটে। আচ্ছা, লগ ইন করে দেখাচ্ছি। আমরা সিবিএসএস স্কোরিং করে সিবিএসএস তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের বলে উইকনেস এর র্যাঙ্কিং। বাগ ক্রাউডেরও নিজস্ব এরকম র্যাঙ্কিং আছে। ওরা হচ্ছে 1 থেকে 5 র্যাঙ্কিং করে, P1 থেকে P5। ওদের P1 হচ্ছে সবচেয়ে সিভিয়ার সেটি, P5 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। এখানে দেখুন P1 ক্যাটাগরিতে ওরা কি কি উইকনেস হচ্ছে: ফাইল ইনক্রিপশন, স্কিল ইনজেকশন, এগুলো সবচেয়ে ক্রিটিক্যাল। P2 তে দেখুন এসএসআরএফ আছে, উইক পাসওয়ার্ড রিসেট ইমপ্লিমেন্টেশন। এটা হচ্ছে জাস্ট উইকনেস এর লিস্ট, কত ধরনের উইকনেস হতে পারে। সিকিউরিটি মিসকনফিগারেশন, অটোমেটিভ সিকিউরিটি, সার্ভার সাইডের এগুলো P4 এ তারা রেখেছে। ল্যাক অফ পাসওয়ার্ড কনফার্মেশন, এটা একটা। নো রেট লিমিটিং অন ফর্ম, এটা একটা। অনেক ধরনের উইকনেস পসিবল। কিছু আছে কাছাকাছি ক্যাটাগরির, কিছু আছে একদম, যেমন স্যার এসএসআরএফ টা কাছাকাছি ক্যাটাগরিটা মিসকনফিগারেশন P5 ক্যাটাগরিতে হচ্ছে। এফেক্টেড ফাংশনে বলে দিচ্ছে যে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যাবে। ওকে, এটা জাস্ট একটা ডেমো বা একটা লিস্ট বা একটা গাইড হিসেবেও ধরতে পারেন যে অনেক ধরনের উইকনেস পসিবল। উইক হ্যাশ একটা উইকনেস। সাপোজ আপনি একটা হ্যাশ পেলেন কোনো জায়গায়, আপনি একটা লগ ইন করেছেন, হ্যাকনিতেও যদি যাই, যদিও আমার এখানে খুব ছোট দেখাবে। কেউ একজন কিছু একটা বলতে নিয়েছিলেন। যাই হোক, কিছু একটা ঘটেছে। আচ্ছা, এই যে কুকি ভ্যালু বা এই যে সেনসিটিভ ডাটা গুলো যে পাস হয়, হ্যাঁ, এগুলো নিয়ে যদি আমরা এগুলো ক্র্যাক করতে পারি। আমি আপনাদের সাথে একটা ব্লগ পোস্ট শেয়ার করেছিলাম হ্যাশ ক্র্যাকিং নিয়ে। একটু কেউ বলতে পারেন? আমার ঠিক মনে পড়ছে না যে এই রিলেটেড। জি না স্যার, শেয়ার করুন।
ক্র্যাক দ্য হ্যাশ একটা ট্রাই হ্যাকিং রুম আছে। রুমটাতে বেশ কয়েকটা টেকনিক নিয়ে প্র্যাকটিস করতে দেয়। তো আমি করেছিলাম, এটা সলভ করে এটা রাইট আপ লিখেছিলাম, এটা পড়তে পারেন। এটা লিঙ্ক দিচ্ছি। যেটা হবে হ্যাশ ট্র্যাকিং এর বেশ কিছু টুলস, ওয়েবসাইট, টেকনিকের একটা ওভারঅল আলোচনা। ওটা কোথায় লাগে, মনে করুন যে আমি একটা হ্যাশ পেলাম, এই যে ট্রাই হ্যাকমেট সাইটে আমার একটা ভ্যালু দিচ্ছে। হ্যাঁ, যদিও খুব ছোট ফন্ট, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, বার্বসিট দিয়ে ক্যাচ করলে আমরা এরকম ভ্যালু ধরতে পারবো বা ধরা পড়বে। ওগুলো নিয়ে অনলাইনের হ্যাশ ক্র্যাকিং এর কোনো একটা সাইটে বা টুলস এর মাধ্যমে যদি সেটা ক্র্যাক করতে পারি, এই হ্যাশটার কি ভ্যালু আছে, সেটাকে একটা উইক হ্যাশ, একটা উইকনেস হিসেবে, ক্রিপ্টোগ্রাফিক একটা উইকনেস হিসেবে বিবেচনা করবে। এবং অনেক সময় ওইখান থেকে দেখা যায় তারা কি 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 ডাটা পাস করছে, এইগুলো ম্যানিপুলেশনের কিছু করা যায় বা যেতে পারে। ওকে, কিছু উইক অ্যালগোরিদম তারা ব্যবহার করে। স্যার বলতেছিলাম অ্যাসাইনমেন্টটা কি ক্লাসের শেষে দিলে হবে? ক্লাস চলাকালীন দিয়ে দিলে বেটার, নাহলে যেটা হবে মার্ক মানে হঠাৎ করে মার্কস দিলাম, আপনারটা দেখা গেল বাদ পড়ে যাবে। স্যার স্ক্রিনশট তো আছে আপনার উইন্ডোজ এর ভিতরে, এখন তো পুরোপুরি লিনাক্স এর ভিতরে আছি, কিন্তু ওখান থেকে তা নিতে আচ্ছা পারতাছি দেখ, না। আচ্ছা দেখুন যতটুকু দ্রুত করা যায়। ওকে, শাহজালাল জয় সাহেব, একটু কি আইডিয়া হলো যে কত ভাস্ট একটা ফিল্ড এটা, এবং আরো অনেক ধরনের উইকনেস হয়। আমি মেবি ক্লাসে বা অন্য কোনো একটা ব্যাচে এরকম গল্প করছিলাম। হাউ মেনি application vulnerabilities are there? সবাই টপ 10 এর কথা ঘুরে ফিরে বারবার বলে, আমি এমনও পেয়েছি 600, 700, 800 এরকম উইকনেস এর কথা বলে, অনেক ধরনের উইকনেস। ওকে, ভেরি গুড। তো যেটা হবে, এই যে নতুন নতুন উইকনেস বা এগুলো, বাকটাওয়ারের ওই সাইটটা থেকেও আপনি একটা উইকনেস এর নাম ধরে সেটা যদি শিখতে থাকেন, যাচ্ছে এটা কি উইকনেস, মনে করুন এসএসআর বা এই যে হ্যাশ নিয়ে দেখলাম, এই উইকনেসটার নাম ধরেই গুগলে যদি সার্চ করেন, কয়েকটা ব্লগ পড়েন, হ্যাঁ দেখবেন এই রিলেটেড কিছু ল্যাব হয়তো খুঁজে পেতে পারেন। ফর এক্সাম্পল কি নাম দেওয়া যায়, মিস্টেক, সিটিএফ, সিটিএফ বা ল্যাব লিখে সার্চ করলেও দেখবেন যে আপনি এই রিলেটেড কোনো ল্যাব বা প্র্যাকটিস ব্লগ পোস্ট টিউটোরিয়াল খুঁজে পাচ্ছেন। এবং এগুলো করতে করতে ল্যাব সলভ করতে গিয়ে দেখবেন যে এই রিলেটেড কিছু টুলস বা স্ক্রিপ্টের সাথে আপনার পরিচয় হচ্ছে। তো এরকম কন্টিনিউয়াসলি গ্রো গ্রো করতে হবে, সার্চ করে করে শিখে যেতে হবে, উইকনেসের শেষ নেই। এবং যত উইকনেস জানবেন ততই বেটার, কারণ হতে পারে যে মনে করুন 4টা উইকনেস, মানে এইচএসএস, এসকিউএল, এগুলোরও অনেক ভেরিয়েশন হয়, এগুলোও অনেক ভাবে এক্সপ্লয়েট করা যায়। এখন 3-4টা জেনে সে হয়তো একটা সাইটে 3-4টা বা 4টা উইকনেসই করছে, আপনি এদিকে 7-8টা জানেন, আপনার কিন্তু সেখানে অ্যাটাক সারফেসটা বেশি, আপনার কি বলে ক্ষতি, ড্যামেজ করার ক্যাপাসিটি বেশি, আপনি আরো বেশি ওয়েতে জানেন। ওকে।
আজকে আমরা কয়েকটা উইকনেস নিয়ে জানবো। প্রথমটা হচ্ছে আইডর। নাম শুনে কেমন লাগে? ফুল মিনিংটা শুনে আরেকটু কেমন জানি লাগবে। ইনসিকিউর, ডাইরেক্ট, অবজেক্ট, রেফারেন্স। নাম শুনে আরেকটু কেমন জানি লাগছে, তাই না? কিন্তু এর কনসেপ্টটা আবার খুব সহজ, এবং ওরা দিকে যেটা ওরা মেনলি অটোমেটেড টুলস বা স্ক্যানারের কথা mention করে। যদিও সরাসরি বলে না দিকে যে আমি অটোমেটেড স্ক্যানার দিয়ে রান করবো, কিন্তু এই কি বলে, আহ, এটা একটা সেলস স্ট্র্যাটেজি। মানুষকে আকর্ষণ লাগানোর জন্য সংখ্যা উল্লেখ করে বলছে যে 3,000 উইকনেস আমি টেস্ট করে দেব। মোস্ট অফ দ্য টাইম অটোমেটেড স্ক্যানার গুলো এরা ইউটিলাইজ করে থাকে। আমাদের যে ওয়াস জ্যাপ আছে, হ্যাঁ, ও কিন্তু এরকম অনেকগুলো স্ক্যান করতে পারে, অনেক টেস্ট করতে পারে। আরো আমরা তো শুধু হোয়াটসঅ্যাপ, তো ওভারঅল অ্যাপ্লিকেশন স্ক্যানিং এর কাজ করছে। ওই এক একটা উইকনেস স্পেসিফিক যেমন টুলস আছে না, স্কেল ম্যাপ আছে, এক্সএসএস এর পদ্ধতিগুলো আছে, স্কেল ইনজেকশনেরও আরো একাধিক টুলস আছে। আচ্ছা, হয়তো নতুন রিলিজে জ্যাপটাকে ওরা রাখেনি। ম্যানুয়ালি সেট আপ করে নিতে পারেন। ওদের জ্যাপের গিটহাব পেজে গেলেই আপনি সব ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। ওকে, তো আইডর নিয়ে কথা বলি। আইডরটা কি কাজ করে, কনসেপ্টটা কি, আমি সহজ ভাবে যদি বোঝাই, যদিও এত সহজ হয়তো হবে না আমাদের জন্য, কিন্তু হতে পারে। কনসেপ্টটা বোঝাই। ফর এক্সাম্পল, আমার কোন একটা সাইট আছে, http example.com। এখানে একটা রিকোয়েস্ট যাচ্ছে এরকম পোস্ট মেথড যাচ্ছে, আর আপডেট ডট পিএইচপি এরকম একটা ইউআরএল আমার একটা রিকোয়েস্ট আছে, http ঠিক আছে, এরকম একটা request, একটা হেডারে এরকম কিছু আমার ভ্যালু আছে, পোস্টের এখানে একটা ভ্যালু আছে, সামথিং রেফারার, ইউজার এজেন্ট, তাই না? এরকম বিভিন্ন ভ্যালু আমাদের হেডার ভ্যালু পাস হয়। নিচে হচ্ছে আমাদের পোস্ট মেথডে যে ডাটাটা যাচ্ছে সেটা পাস হয়। মনে করুন আমার প্রোফাইল আপডেট হওয়ার কথা। হুম, আমার একটা ভ্যালু পাস হচ্ছে একটা ভেরিয়েবলে, ইউজার ইউআইডি ইকুয়ালস টু 11209 এন্ড আরেকটা হেডার মনে করুন, বা কি বলে প্যারামিটার ভাবে পাস হচ্ছে ইউজার আইডি
ভ্যালু ইকুয়ালস টু সামথিং কিছু একটা একটা সাবমিট। না, আমাদের পোস্ট মেথডের ডাটাটা অনেকটা ভাবে আমি জাস্ট বোঝানোর জন্য। কিন্তু আইডরের কনসেপ্টটা হচ্ছে, সাপোজ এই উদাহরণে এই যে আমার ইউজার আইডি যে ভ্যালুটা পাস করছে বা আপডেট না, আমি প্রোফাইল ডট পিএইচপি তে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখানে আমার প্রোফাইল দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রোফাইল দেখা যাচ্ছে, নেম হলো নেম হলো এরকম একটা রিকোয়েস্ট আছে। ফর এক্সাম্পল আমার ও যে ইউজার আইডি রফিকুল, ওনার যে ইউজার আইডি 209, রিকোয়েস্টটা যখন যাচ্ছে ভার্চুয়াল দিয়ে ক্যাচ করে আমি 209 এর জায়গায় 208 লিখে দিলাম। হ্যাঁ, নাম চেঞ্জ করতেও পারি না পারি, ডিপেন্ড করে। আইডট বলছে যে আমার এই যে ভ্যালুটা আমি যে পাল্টে দিচ্ছি, পাল্টে দিলে আমি আরেকজনের প্রোফাইল দেখতে পাচ্ছি বা তার প্রোফাইলে কোনো কিছু আপডেট করে ফেলতে পারছি। যে রিকোয়েস্ট যখন যাচ্ছে আমি ম্যানিপুলেট করে দিলাম। হওয়ার কথা কার? আমার আমার এই আইডির আপডেট হওয়ার কথা বা এই আইডির প্রোফাইল দেখতে পাওয়ার কথা, কিন্তু আমি এই যে ভ্যালুটা পাল্টে দিলাম আরেকজনের। মনে করুন এটা মারুফ সাহেবের অ্যাকাউন্ট, 208 হচ্ছে মারুফ সাহেবের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট আপডেট হয়ে গেল, তার ইমেল অ্যাড্রেস আপডেট হয়ে গেল। ওকে, এই জন্য বলে ইনসিকিউর ডাইরেক্ট অবজেক্ট রেফারেন্স, অর্থাৎ এই যে অবজেক্টের যে রেফারেন্স যে সংখ্যাটা ব্যবহার হচ্ছিল সেটা নিরাপদ নয়। ওকে, এই জায়গাতে মানুষকে ম্যানিপুলেট করা যাচ্ছে, বোকা বানানো যাচ্ছে। আরেকটা এক্সাম্পল যদি চিন্তা করি, মনে করুন http example.com/report id equals to 9.pdf। এটা শুধু অ্যাকাউন্টের ক্ষেত্রেই হতে হবে এমন কোনো কথা নেই। এই যে নিচে যে ইউআরএলটা, এই রিকোয়েস্টের ডাটা যাচ্ছে কি গেট মেথডে, এখানেও একটা ভ্যালু পাস হচ্ছে, পিডিএফই হতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যেমন যেখানেই ভ্যালু পাস হচ্ছে, দেখা গেল এই ভ্যালুটা 349 এর জায়গায় আমি 348 দিলাম বা কোনাকুনি বাড়িয়ে দিলাম, আরেকটা কিছু ভ্যালু দিলাম। ভ্যালু দিলে হতে পারে যে আমার এই ইউআরএল এ আমার ছিল না, এটা অ্যাক্সেস ছিল না বা আমি এই পিডিএফ দেখতে পারি না, কিন্তু সংখ্যা লিখে সার্চ করলে দেখা যাচ্ছে হিডেন এই পিডিএফ হতে পারে বা অন্য কোনো ফাইল বা রিসোর্স। পিডিএফই হবে এমন কোনো কথা নেই, সাপোজ ডট ব্যাকআপের কোনো ফাইল, সেটা আমি করতে পারছি। এখানেও কি হচ্ছে, অবজেক্টের যে রেফারেন্স, ডাইরেক্টলি যে অবজেক্টের যে রেফারেন্স দিচ্ছে সেটা এমসিকিউ। ওকে, এর জন্যই বলছিলাম যে নাম শুনে বিরাট কিছু মনে হলেও বাস্তবে খুব সহজ, কনসেপ্টটা খুব সহজ। আমি যেখানেই ভ্যালু পাচ্ছি তাকে যদি ম্যানিপুলেট করতে পারি সাকসেসফুলি, এইটার থ্রুতে অন্যের কোনো ইনফরমেশন দেখতে পাওয়া, অ্যাক্সেস পাল্টে দেওয়া, অন্য কোনো ফাইল ফরম্যাট অ্যাক্সেস করা, এই ধরনের কাজ আমি করতে পারি। বুঝা গেল? আচ্ছা, তো যেহেতু আমাদের কাছে সরাসরি আইডোরের ল্যাব নেই, তো আমরা যেটা করতে পারি, হ্যাকারওয়ানের ডিসক্লোজ যে রিপোর্ট আছে সেগুলো দেখতে পারি। রিয়েল রিপোর্ট থেকে আমি কতগুলো রিপোর্ট র্যান্ডমলি ওপেন করেছি, রিয়েল রিপোর্ট যারা বাউন্টি পেয়েছিল এদের থেকে ওরা কি করেছিল, কিভাবে পেয়েছিল, এখান থেকে আমরা প্র্যাকটিক্যাল একটা নলেজ নেব। ওকে, এবং বাসায়
যেটা করতে পারেন এই কনসেপ্টের উপর বেস করে বাগ হান্টিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদের উপর আমরা এনুমারেশন করেছি, সেখানে এই কনসেপ্টের অ্যাপ্লাই করতে পারেন। ওকে, অ্যাক্সেস কন্ট্রোল এটা একটু আহ, না পার্ট বলতে পারি, পুরোপুরি মিক্সড না, একদম প্রিভিলেজ এসকেলেশন আইডর সামহাউ কানেক্টেড ওয়েতে কাজ করে। দেখা গেল যে আমি ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলের কারণে অ্যাক্সেস পাচ্ছি, আইডরের কনসেপ্টটা সেখানে ব্যবহার হচ্ছে, এমনও হতে পারে। ওকে, কি করছে আমার leakage of every existing department unit of every domain, they are changing parameters directly in HTTP request, অর্থাৎ HTTP তে রিকোয়েস্ট পাঠাচ্ছিল ওইখানে সিম্পলি প্যারামিটারটা চেঞ্জ করার কারণে সে সব ধরনের ডিপার্টমেন্ট ইউনিটের সব ডোমেইন ইনফরমেশন খুঁজে পাচ্ছিল, যদিও বাকি অংশটা তারা ডিসক্লোজ করেনি নিরাপত্তার স্বার্থে, বাকি অংশটা ডিসক্লোজ করেনি, তবে এটা পসিবল হচ্ছিল শুধু এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে, প্লেন রিকোয়েস্ট এটা আচ্ছা কোনো বাউন্টি কি পেয়েছিল না, একটা কোনো বাউন্টি তারা দেয়নি, আই গেস এটার জন্য একটু ঝগড়া হয়তো কি তারা করেছিল জানি না, আমাদের কাছে এটা ইনফরমেশন ডিসক্লোজ করেনি। ওকে, পরের রিপোর্টটা দেখি, এই রিপোর্টে দেখুন সিম্পল আইডরের যেটা কথা বলছে, পরের রিপোর্টটা কি বলছে, আইডর ক্যান্সেল এনি টেবিল বুকিং অ্যান্ড লিক সেন্সিটিভ ইনফরমেশন। দেখুন, হ্যাকার ইজ এবল টু ক্যান্সেল আদার ইউজার্স টেবিল বুকিং, এটাও পুরোটা ডিসক্লোজ করেনি, কিন্তু কি করছে আদার ইউজার্স টেবিল বুকিংটা কিভাবে ক্যান্সেল করা যায়। যদি একটু আগে যে রিকোয়েস্টটা দেখাচ্ছিলাম না, মনে কোন বার্ব সুইটে আপনি ক্যাচ করলেন, এইরকম একটা রিকোয়েস্ট যাচ্ছে, মনে করুন তার নাম হচ্ছে ক্যান্সেল ডট, সাপোজ এমন একটা পেজে আপনার একটা রিকোয়েস্ট যাচ্ছে। ওকে, তো রিকোয়েস্টের এই জায়গায় কোনো আইডি বা কোনো ভ্যালু পাস হলে, অন্য কারো অ্যাকাউন্টে কোনো ভ্যালু পাস হলে দেখা গেল 8-এর জায়গায় আপনি 7 নাম্বার লিখে দিলেন, আর ওদিকে খাবার কার ক্যান্সেল হয়ে গেল, শাহজালাল জয়, সে ওদিকে ক্ষুধায় মারা যাচ্ছে, দেখে আপনি তার খাবার ক্যান্সেল করে দেন খালি ভ্যালুটা পাল্টে। ওকে, এবং এখানে আরেকটা বলছে যে ওই যে রিকোয়েস্ট সে পাঠিয়েছিল ভ্যালু পাল্টে, সেই সেম রিকোয়েস্ট লিক দ্য প্রাইভেট ইনফরমেশন অফ ইউজার ইমেল এন্ড মোবাইল। কারণ নর্মালি হয় কি আপনার নিজের প্রোফাইলে গিয়ে আপনি যদি রিকোয়েস্ট দেন, রেসপন্স অবভিয়াসলি যেমন এই শিক্ষণের ড্যাশবোর্ডে গিয়ে আপনি যদি রিকোয়েস্ট দেন, সেখানে কি হচ্ছে আপনার যে কোর্স গুলো আছে, এই এনরোল করা কোর্স, আপনার সেগুলো কিন্তু সব শো করবে। এখন অন্য কেউ তার একটা রিকোয়েস্ট করলো ড্যাশবোর্ড দেখার, যে সেখানে ইউজার আইডিতে, বা আমরা ইউজার আইডি বলছি, তার মানে এই না যে সবসময় ইউজার আইডি হবে, অন্য কোনো ভ্যালুও হতে পারে, কিন্তু খেয়াল করবেন অন্য কোনো ভ্যালুও হতে পারে, প্যারামিটারে যে ভ্যালুগুলো পাস হচ্ছে অন্য যে কোনো ভ্যালু হতে পারে, সবগুলো আসলে টাচ করে দেখা দরকার আছে। তো ভ্যালু দিলেন, ইউজার আইডি বা এরকম ভ্যালু দিলেন, একজনের অ্যাকাউন্ট থেকে অন্য জনের ইনফরমেশন দেখা যাচ্ছে, তাই না? অন্যজনের ড্যাশবোর্ডের তথ্য দেখতে পাচ্ছে, তো এটা একটা উইকনেস, এটার জন্য $250 বাউন্টি সে পেয়েছিল। ওকে, এটাও পুরোটা ডিসক্লোজ করেনি। Attacker user can approve decline AFK on the behalf of other users. Same concept. Approve decline AFK একটা ফাংশনালিটি AFK, I don't know এটা কিসের কথা বলছে, কিন্তু on behalf of the other users, অন্য ইউজারের হয়ে আপনি
একটা কিছু অ্যাপ্রুভ বা ডিক্লাইন করে দিতে পারছেন। এটার জন্য কত ছিল, এটার জন্য কোনো বাউন্ডারি দেয়নি। বাগ হান্টিং প্ল্যাটফর্মে এটা একটা নেগেটিভ, নেগেটিভ আসলে পুরোপুরি বলা চলে না, কিন্তু এটা দিক আমার কাছে কিছুটা নেগেটিভ মনে হয়, যে কষ্ট করে খোঁজার পরেও বাউন্ডারি পেল না। কিন্তু একটা কিছু রেপুটেশন তো হয়, ওটা নিয়ে শান্ত না। কি করেছে, মিসিং প্রপার অথরাইজেশন চেকস allows attacker to approve decline users. This can be exploited আপডেট করছে। আচ্ছা, আমার কম্পিউটারের নেটওয়ার্কটা হয়তো ড্রপ করছিল, আমার কথা তো শোনা যাচ্ছিল আশা করি। জি জি ভাইয়া। স্যার। জি আচ্ছা, ভাইয়া। এটা বলছিলাম তো। আহ, আচ্ছা, দুইটা অ্যাকাউন্টের কেন খুলবো সেটা নিয়ে বলছিলাম তো। অনেক সময় মনে হয় যে নোটিফিকেশন যায় বা অন্য ইউজারকে এগুলো অ্যাপ্রুভ করতে হয়, তাই না? প্রোফাইল কিছু একটা পাল্টালেন, ইমেল পাল্টালেন, অ্যাপ্রুভ করা লাগতে পারে। তো এই ফাংশনালিটি গুলো চেক করার জন্য একটা অ্যাকাউন্ট দিয়ে হয় না, নিজের দুইটা অ্যাকাউন্ট থাকলে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে আক্রমণ চালালেন, ওইটার কোনো ইনফরমেশন পাল্টানোর চেষ্টা করলেন, ওকে, ওই প্রসেসে লাগানো যেতে পারে। তো এখানেও সেম কাজ করেছে, ক্রিয়েট টু অ্যাকাউন্টস, কনফিগার এ ব্রাউজার। হ্যাঁ, হ্যাকার ওয়ানে আইডি খুলতে পারেন, হ্যাকার ওয়ান বা ক্রাউড এরকম বা হান্টিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে অত রেস্ট্রিকশন বাধ্যবাধকতা নেই। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেটা হয় যে অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাক্টিভিটি নেই, র্যাঙ্ক পিছনে পাঠিয়ে দেবে। আমার এক আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছে, বলে যে এখন টাকা দাও $20, টাকা দিয়ে কানেক্ট নিতে হবে, তারপরে আমি, মানে তার আগে কোন একটা বায়ার মানে ক্লায়েন্টকে যদি আমি মেইল করি বা রিকোয়েস্টও পাঠাই, সে দেখতে পায় না। ঠিক আছে, আমি আম, মাঝে একদিন অ্যাকাউন্ট ওপেন করে কয়েকটা এরকম ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি, দেখি যে নো রেসপন্স। একটু পরে আপওয়ার্কের নোটিফিকেশন চেক করে বুঝতে পারলাম যে আচ্ছা, এই হচ্ছে প্রবলেম, অ্যাকাউন্ট প্রাইভেট করে। কিন্তু হ্যাকার ওয়ান বা বাগ হান্টিং প্ল্যাটফর্ম গুলোতে এমন কিছু নেই। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু এক্সপ্লোর করতে পারেন, বা আমরা সেই যে ব্যাংকে এনুমারেশনের ব্যাংক ক্লাসে যে অ্যাকাউন্ট এরকম বাংলাদেশের নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট দিলেই চলবে? ডুয়েল কারেন্সি সাপোর্ট করে এরকম, হ্যাঁ, নর্মাল অ্যাকাউন্ট দিলেই চলবে। আর তাতেও অসুবিধা হলে কমিউনিটিতে কিছু মানুষ আছে, বাগবাউন্টি কমিউনিটি, তাদের হেল্প নিতে পারবেন যে আচ্ছা, আমি আমারটা দিয়ে আনতে পারছি না। মার্কেট প্লেসে যেটা হয় যে সব আমার নিজের নামে হওয়া লাগে ব্যাংক অ্যাকাউন্ট, এইখানে সেরকম অন্য কারো পেপার আছে বা অন্য কারো অ্যাকাউন্টে আনতে চান, সেটাও পসিবল। স্যার আমার ডাচ বাংলাতে অ্যাকাউন্ট আছে কিন্তু ডলার সাপোর্টেড তো না, ওটা এগুলা দেওয়া ওটা যাবে? পরে দেখা যাবে, আগে একটা বাউন্টি তো পান, পরে লাগলে আপনি আমাকেই নোট দিন, আমি আনার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, ফাইবারেই একটা, ফাইবারে যেটা ফাইবারের র্যাঙ্ক কিন্তু পিছনে পাঠালে দেখা যায় গিয়ে কোনো ক্লিক করছে না, রেসপন্স হয় না, ঝামেলা, কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি থাকা লাগে। ওকে, কি করছে এটা, হ্যাপি টুলস ওয়েবসাইটে ইউআরএল এ গিয়ে এফকে নামে একটা ফাংশনালিটি আছে, সেখানে request পাঠায়, রেসপন্ডার ইউজার আইডি ইউজার অ্যাকাউন্ট অফ ভ্যালিড রেসপন্স ইস্যু। আমি যার কথা বলছিলাম, এই যে দেখুন, দেখা যায়, যদিও খুব ছোট, না এখানে বড় হয় না।
এই যে আমাদের যে ভ্যালুটা পাস হচ্ছে, এই যে ইউজার আইডি রিকোয়েস্টে এরকম বিভিন্ন ভ্যালু আমাদের পাস হতে থাকে। ওকে, এখন কোন ইউজার বা কোন ভ্যালুটা পাস করলে যে কাজ করবে এটাও আসলে বোঝা মুশকিল। এই জায়গাটাতে সময় দিতে হয়, মাল্টিপল ট্রাই আউট করে দেখতে হয় যে আমার এই টাইপ আইডি, ইউজার আইডি, হ্যাঁ, এগুলোতে সাধারণত এই নামগুলো অর্থবোধক থাকে। কিছু অ্যাপ্লিকেশনে অবশ্যই নামগুলো পাল্টে এমন অবস্থা করে, বোঝার উপায় থাকে না। বা এই যে ভ্যালু পাস হচ্ছে এটাকেও দেখা যায় পুরোপুরি এনক্রিপ্ট করে অন্য কোনো একটা ফরম্যাটে পাস করে, যাতে করে কেউ এটা ট্যাম্পার করতে না পারে। তাই হোক, যেটা আমাদের জন্য অ্যাভেইলেবল পাবো, পোস্ট মেথডে আমার রিকোয়েস্ট যাচ্ছে, দেওয়ার পথে এই যে ইউজার আইডি, রেসপন্ডার ইউজার আইডি, এই ভ্যালুটা দিল পাস করে। Okay? আর ওদিকে আমার রেসপন্স এসেছে 200। ওকে, এই জন্য একটা, এরপর ইম্প্যাক্টটা বুঝিয়েছি যে এটা যদি থাকে তাহলে অন বিহাফ অফ আদার ইউজার্স ওকে, যদিও এটাতে কোনো বাউন্টি দেয় না। এটা একটা কথা হলো, এরকম একটা দুর্বলতা খুঁজে পেলো, কোনো বাউন্টি দিল না। ওকে, এই জায়গাগুলো একটু নেগেটিভ, তাদের উপর ডিপেন্ড করে। তারা যদি মনে করে আমাদের জন্য এটা ইম্প্যাক্টফুল, বাউন্টি দিব, তারা দিবে না। কষ্ট করে ভ্যালিড বাগ পাওয়া গেলে আগে কেউ রিপোর্ট করেছে, তো দেখা গেল বলবে যে এটা ডুপ্লিকেট, দিল না কোনো বাউন্টি। কিছু নেগেটিভ পজিটিভ দিক সব জায়গাতেই থাকে। Okay, এটাও আরেকটা আইডলের রিপোর্ট, আইডল ইন এডিটিং প্রসেস, এটার জন্য বাউন্টি পেয়েছিল, এটার জন্য বাউন্টি দেয়নি। তামাশা। যাই হোক, এই ইউআরএল এ কনসিস্ট করে allows attacker to edit courses that do not belong to him। তার জন্য তারই কোর্স নেই কিন্তু সেটাকে এডিট করতে পারে। দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গো টু ইউআরএল, ইন্টারসেপ্ট, একটা কোর্স অ্যাড করতে হবে। আচ্ছা, কোনো স্ক্রিনশট সে এখানে দেয়নি, দিলে বুঝতে সহজ হতো। কি হচ্ছে, আমার প্রথম অ্যাকাউন্ট দিয়ে একটা কোর্স অ্যাড করতে হবে, দুইটা অ্যাকাউন্ট থেকে কোর্স এডিট যদি করে এবং ক্যাপচার দ্য পোস্ট রিকোয়েস্ট, রিপিট দ্য রিকোয়েস্ট হচ্ছে আইডি, যে আইডি প্যারামিটার যেটা আছে এটাকে পাল্টে দিয়েছে। এটা পাল্টে দেওয়াতে অন্যের কোর্সের যে ইনফরমেশন সেটা আপডেট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। দ্য কোর্স গট রিমুভ ফ্রম, attacker can remove all courses of your users by tapping through the course IDs. একটা ভিডিও পিওসি কনসেপ্ট, আচ্ছা আরেকটা অ্যাড করেছে। আচ্ছা, শুধু যে কোর্সেই করতে পারছিল অ্যাটাকার তা না, আরো সিস্টেমে আরো বিভিন্ন জায়গায় এই আইডলটা ছিল। আচ্ছা, উই হ্যাভ গট এ সিমিলার ওয়ান a while ago. ডুপ্লিকেট হয়েছিল নাকি? যাই হোক, ডুপ্লিকেট হওয়ার কারণে কোনো বাউন্টি পাইনি, কিন্তু প্রথম যেজন এটা
আগে রিপোর্ট করেছে, সে হয়তো ভালো অ্যামাউন্টের বাউন্টি পেয়ে থাকতে পারে। I have got report from the third party. The explained regression of the bug was introduced. আচ্ছা, এরপর আরেকটা আইডলের রিপোর্ট আমরা করি, মার্কেটিং ক্যালেন্ডার টুল। ওরেও বাউন্টি দেয়নি, অন্যায় হয়েছে অনেক। এখানে I used two accounts to search for this vulnerability. ওকে, প্রথম আইডিতে, আচ্ছা এটা রিডাক্ট করে দিয়েছে, সে দেখাতে চায় না, এটা আইডি ইমেল। এখানে ক্যালেন্ডার আইডি পাস হচ্ছিল ইউআরএল এ, দেখুন। এটা হচ্ছে বারপেজ সেই রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট পাঠাচ্ছে, গেট রিকোয়েস্টের সাথে এই ক্যালেন্ডার আইডিটা পাস হচ্ছে 29413। এবং রিপ্লাইতে আমার স্ট্যাটাস অথরাইজড কিনা এইটাতে ইনফরমেশন শো করছে। তো সে ওখানে কি গেল, এটাতে ইম্প্যাক্টটা কি ছিল ক্যালেন্ডার আইডি থেকে যার কারণে, যেটা হলো যে ইফ দ্য ওনার হ্যাজ কানেক্টেড গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট and the owner's user access associated with the calendar, গুগল অ্যানালিটিক্স এর ইনফরমেশন বের করা যাচ্ছিল। ওই ক্যালেন্ডার আইডি থ্রুতে অন্য ইউজারের গুগল অ্যানালিটিক্স এর ইনফরমেশন বের করা যাচ্ছিল। আচ্ছা, তবে এটা হয়তো খুব বেশি ইম্প্যাক্টফুল নাও হতে পারে, কারণ ডাইরেক্ট আমার ওই সিস্টেমের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, ওই ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে আমার ইউজারের কোনো পাসওয়ার্ড বা প্রোফাইল ইনফরমেশন শো করছে না, থার্ড পার্টি সাইটের ইনফরমেশন শো করছে। হয়তো সেই বিবেচনায় কোনো বাউন্টি এখানে দেয়নি, কারণ ডাইরেক্টলি সেভাবে ইম্প্যাক্টফুল এখনো না। এখান থেকে হয়তো ইউজার এনুমারেশন করা যেতে পারে, এইখানে যেটা বলেছে প্রথম পয়েন্টে, যে ব্রুট ফোর্স করে যাদের ক্যালেন্ডার ক্রিয়েট করা হয়েছে বা হয়নি তাদের ইনফরমেশন পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনো শুধু যে কোনো প্যারামিটারে ভ্যালু পাস হতে দেখলেই সন্দেহ করে বসতে হবে, যে হতেই পারে। মাঝে মধ্যে প্যারামিটার নামগুলো অর্থবোধক থাকে, যে এই প্যারামিটার এই তথ্যটা পাস করবে, কারণ ওর পাশে যে ডেভেলপার আছে, এটা যে ডেভেলপার আছে সে হয়তো বোঝার সুবিধার্থে এরকম প্যারামিটার নাম দেয়। দেখা যায় যে র্যান্ডমলি সবগুলো প্যারামিটার ট্রাই করাচ্ছে, প্যারামিটার নাম দেখে যদি গেস করা যায়, যে প্রোফাইল আইডি, ইউজার আইডি, এই টাইপের কোনো নাম যদি হয়, সেগুলোতে আমরা বেশি বেশি ম্যানিপুলেট করে দেখতে পারি। এটা ছাড়া অনেক জায়গাতে আক্রমণ হতে পারে, যে আমরা এইচটিটিপি যে হেডার ভ্যালু গুলো পাস হচ্ছে সেখানে আক্রমণ হতে পারে। মূল আক্রমণের জায়গা বা কি বলে সংখ্যাধিক্য বিবেচনা যদি করি, মেজরিটি যদি বিবেচনা করি, মেজরিটি দেখা যাবে যে এই প্যারামিটার গুলো, যে আমাদের যে আইডি প্যারামিটার যাচ্ছে, এখানে যে আইডরি পাইতে পারি এমন না, দেখা গেল তো জায়গায় আমি
এসকিউএল ইনজেকশনও কিন্তু পেতে পারি, সেম জায়গা, সেম প্যারামিটার। কখনো কখনো হতে পারে আইডোর উইকনেস আছে, কখনো দেখা যায় ওই প্যারামিটারে এসকিউএল ইনজেকশন পেতে পারি সেম একটা জায়গা। আবার কখনো মাল্টিপল, সেম একটা জায়গাতে মাল্টিপল উইকনেসও কিন্তু এক্সিস্ট করতে পারে। আচ্ছা, আচ্ছা, নো প্রবলেম। ঝড় বৃষ্টি হলে বৃষ্টি বিলাস করাটা আমার কাছে মনে হয় বেশি ভালো। একটু মানসিক শান্তি পাওয়া যায়, যে এই গরম। যাই হোক, এই গেল কথা। কোনো মাল্টি না, সে পাইনি। আচ্ছা, এগুলো অন্য উইকনেসের। তো আইডন নিয়ে বোঝা গেল যে আমি কিন্তু রিয়েল ইনফরমেশন দেখালাম, রিয়েল বাগ রিপোর্ট গুলো দেখালাম, নট জাস্ট ল্যাব রিপোর্ট। বাস্তবেই এই ধরনের উইকনেস পাওয়া যায়, মানুষ এভাবে উইকনেস হয়। ওকে, এটা গেল আমাদের আইডর উইকনেস নিয়ে কথা। তো সেকেন্ড যে উইকনেসটা নিয়ে জানবো, সিপিইউ কনফিগারেশন। অনেকেই আছে বিভিন্ন ভুল ভ্রান্তি করে থাকে, মিসকনফিগার। সেটা উচিত ছিল না এই ফাংশনালিটি বা এই তথ্য দেখানো বা এই ফাংশনালিটি এক্সিকিউট করা, কিন্তু সে সেটা এক্সিকিউট করছে বা সেই তথ্য আমাদেরকে দেখাচ্ছে। মিসকনফিগারেশনের কনসেপ্ট এটা। তো যেটা আমরা করতে পারি মিসকনফিগারেশন বের করার জন্য, খুব ভালো একটা এফেক্টিভ ওয়ে হচ্ছে ইরর জেনারেট করা। অনেকে কি করে, এই ইররের জায়গাতে ঠিকভাবে হ্যান্ডেলিং এর কাজ করে না। ইরর গুলো কি করে, আমাদের ইন্টারনাল টেকনিক্যাল ইনফরমেশন শো করাতে পারে বা করতে পারে। ঠিক আছে, ইরর জেনারেট আমরা করতে পারি যে দেখি তুমি এখানে মিসকনফিগারেশন করে রেখেছো না, ইরর থেকে আমি কোনো তথ্য খুঁজে পাই কিনা। ইরর জেনারেট করতে পারি। আবার ডিফল্ট ক্রেডেনশিয়াল যেগুলো আছে সেগুলো ট্রাই আউট করতে হবে। মানুষ অনেক সময় কি করে, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিব আপনাদের মেসেঞ্জার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। যেটা বলছিলাম যে ডিফল্ট ক্রেডেনশিয়াল ব্যবহার করতে পারে, এটাও কিন্তু একটা মিসকনফিগারেশন। তার উচিত ছিল না ডিফল্ট ক্রেডেনশিয়াল বা এগুলো কিছু রাখা। এরপর সেন্সিটিভ সেন্সিটিভ ফাইল প্রোফাইল বা এগুলো এক্সপোজ হয়ে থাকে, এটাও কিন্তু সিকিউরিটি মিসকনফিগারেশন। আমরা যে গুগল ডরকিং করেছিলাম না, দেখেছিলাম ডরকিং এর মাধ্যমে কি হয়, আমরা অন্যদের বিভিন্ন ওয়েবসাইটে ওপেন এই ইনফরমেশন গুলো দেখতে পাই আর দেখতে পারি, তাই না? ওটা কিন্তু এক প্রকার সিকিউরিটি মিসকনফিগারেশন। সে তার উচিত ছিল এই সকল সেন্সিটিভ ফাইলকে আরো সিক্রেটিভ রাখা, বাইরে থেকে অ্যাক্সেসিবল না রাখা, কিন্তু সে সেটা মেনটেন করতে পারে। ওকে, তো আমরা একবারও এটার জন্য কিছু রিপোর্ট দেখি, অ্যাকচুয়াল বাগ বাউন্টি রিপোর্ট।
এটাকে বাউন্টি দেয়নি, এটাকেও দেয়নি, এই শুধু ওনাকে 12,500 টাকা বাউন্টি দিয়েছিল। ডিবাগ মোড এনাবলড, এটা হচ্ছে কি ডিজাইন বা ফ্রেমওয়ার্ক গুলোর একটা অ্যাক্টিভিটি থাকে। ডিবাগ মোডটা কেন দেয়? ডেভেলপার যখন একটা এই বিশেষ করে ডিজাইন একটা সাইট ডেভেলপ করছে, ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইরর আসতে পারে, তো সেটা বোঝার জন্য, ধরার জন্য ডিবাগ মোড এনাবল রাখে। তো তার উচিত ছিল যখন সাইটটা পাবলিশ করছে তখন ডিবাগ মোডটা ডিসেবল করে দেয়। ডিসেবল না করার কারণে যেটা হয়েছে, অন্যরা ডিবাগ মোড এনাবল থাকার কারণে ইরর মেসেজ দেখা যাচ্ছিল। মানে ইরর, এমনিতে ইরর মেসেজ কি করে, 404 নট ফাউন্ড বা এই টাইপের ইনফরমেশন দেখে। ডিবাগ মোড এনাবল থাকার কারণে মানে একদম প্রোগ্রামিং এর কোন লাইনে কি ইনফরমেশন, এই ধরনের ইরর পর্যন্ত আমাদেরকে শো করতে দেখাই। ডিবাগ মোড অন না থাকলে বা ইরর তৈরি করতে পারলে, যেটা বলছিলাম, ইরর তৈরি করতে পারলে হচ্ছে এখানে দেখুন পেজ নট ফাউন্ড, এবং তার সাথে আরো দেখাচ্ছে যে কোন ইউআরএল এ ইস্যু হচ্ছে, কোন পাথে ইস্যু হচ্ছে, সব তথ্য শো করছে। ভার্সনের তথ্য, পাথের তথ্য, টেকনিক্যাল ইনফরমেশন, এরকম বিভিন্ন তথ্য কিন্তু শেয়ার হতে পারে, শেয়ার হয়ে যেতে পারে একটা ইরর মেসেজের। তো এইখানে হয়ে গেল, ওকে, সেটার কথাই বলছে যে সে এই ইরর মেসেজ থেকে সেই তথ্যগুলো ব্যবহার করেছে এবং সেই তথ্যের উপর বেস করে সে যখন আরো ফার্দার ট্রাই করেছে, সেখান থেকে সেন্সিটিভ সিস্টেম ইনফরমেশন, এপিআই কি, ডাটাবেস ইউজার, এগুলো তথ্য সে খুঁজে পেয়েছে। একটা মিসকনফিগারেশন থেকে এরকম ইন্টারনাল তথ্য সে বের করে ফেলতে পারছে, কোনো বাউন্ডারি পায়নি, স্পষ্টজনক। এটাও দেখুন আরেকটা, এবিলিটি টু ডিলিট ইউজার্স অ্যাকাউন্ট উইদাউট ইউজার ইন্টারাকশন, ইউজারের কোনো ইন্টারাকশন ছাড়াই ডিলিট করা যাচ্ছিল। GitHub allows users আচ্ছা, যে কোনো ইউজারের অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া যাচ্ছে জিডিপিআর এর এখানে গিয়ে ইমেল একটা পাঠালে ইউজার একটা লিংক পাচ্ছে, আর নেক্সট কিছুদিনের ভিতরে ভিকটিমের আইডিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে। ভ্যালিড আইডি থেকে দিচ্ছে কিনা এটা চেক করতো না তখন, এই উইকনেসের সময় দেখলাম। ওকে, যার কারণে এই রাইট অ্যাক্সেস বা ডিলিটেশন অ্যাক্সেসের ভায়োলেশন হচ্ছিল। তো এখানে আর্গু করছে যে ওরা এটা মিডিয়াম র্যাঙ্ক কেন দিল, কারণ এখানে তো ইউজারের কোনো রকম ইন্টারাকশন ছাড়াই তার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলা যাচ্ছে। ওকে, এরপর স্প্রিং অ্যাক্টুয়েটর endpoints publicly available and broken authentication, insufficient access control endpoint
যে এই হেড ডাম্প এনভায়রনমেন্ট এন্ড পয়েন্টে অ্যাক্সেস করা যাচ্ছে। এটাও মিসকনফিগারেশন, একটু আগে বলছিলাম যে অনেকে তার উচিত ছিল না এই পাথ বা ইন্টারনাল এটা বাইরে অ্যাভেইলেবল রাখা, বাইরে থেকে দেখতে দেয়া, কিন্তু সে সেটা দেখতে দিচ্ছে। এখানে সেম ঘটনা ঘটেছে। হেড ডাম্প বা এনভি এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে ফোল্ডারটা আছে, তার উচিত ছিল এটাকে বাইরে থেকে ডিসেবল করে রাখা, করেনি। The line security team shut down the secondary endpoints. The applications were highly insensitive in nature. আচ্ছা, ভালো অ্যামাউন্টের ক্ষতি করার ক্যাপাসিটি ছিল এই উইকনেসটা। সিম্পল মিসকনফিগারেশনের কারণে এন্ড পয়েন্ট খুঁজে পেলে এবং তার জন্য তাকে $12,500 পে করতে। এতগুলো রিপোর্টের ভিতরে সবচেয়ে বেশি পেমেন্ট ছিল তার, এটা একটা সিম্পল মিসকনফিগারেশন। অনেকটা নদীতে গিয়ে মাছ ধরার মতো, জালে মাছ উঠে না এমন একটা পেলাম যে একটা দিয়ে সবগুলোর পেমেন্ট পোষানো হয়ে যায়। ওকে, এটা গেল আমাদের সিকিউরিটি কনফিগারেশন। এরপর আরেকটা উইকনেস নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে নো রেট, বা সহজ ভাষায় আমরা যাকে ডস ব্রুট ফোর্স অ্যাটাক, সেটা ব্রুট ফোর্স অ্যাটাক, সিমিলার টু ব্রুট ফোর্স অ্যাটাক বলতে পারি। ওকে, কারণ হলো ব্রুট ফোর্স অ্যাটাকে যেটা বা যে কাজটা হচ্ছে, আমি অ্যাটাক দিচ্ছি, ব্রুট ফোর্সের কনসেপ্ট কি ছিল, আমার 10,000 পাসওয়ার্ড আছে, 20,000 পাসওয়ার্ড আছে, একটা নামই অ্যাপ্লাই করে যাবে। ও পাশে যে সার্ভার, তার কি দায়িত্ব ছিল, তুমি সার্ভার তুমি ব্লক দিবা, পাসওয়ার্ড ঠিক না হলে 5টা বা 3টার পরে ব্লক করে দিবা, অ্যাক্সেস ডিসেবল করে দিবা। এটা না করে সে কিছু করছে না, সে কোনো ব্লক দিচ্ছে না। শুধু পাসওয়ার্ডের ক্ষেত্রেই না, অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, অন্য যে কোনো ফাংশনালিটি, হ্যাঁ হতে পারে। মনে করুন ওটিপি কোড যে রিকোয়েস্টটা, ওটিপি কোড রিকোয়েস্টের যে ফাংশনালিটিটা আছে, ওই জায়গায় আমরা আক্রমণ দিলাম। আমাদের বার্বের ইন্ট্রুডার আছে না, বার্ব সিটি ইন্ট্রুডার কিন্তু আমি দেখিয়েছি ক্লাসে, ইন্ট্রুডার দিয়ে এরকম একটা রিকোয়েস্ট পাঠানো শুরু করলাম। তার উচিত ছিল যে একটা নাম্বার থেকে একবারই ওটিপি কোডের রিকোয়েস্ট আসবে, তা না করে আমি এরকম 1,000 রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1,000 এরকম রিকোয়েস্ট যদি পাঠাই, তার মানে কি নো রেট লিমিট, তার লিমিটেশন দেয়া নেই, কতবার করতে পারবো, কতবার হবে, তার কোনো লিমিটেশন। তো এটা একটা উইকনেস। ওকে, এটা গেল আমাদের 3টা উইকনেস এর আলোচনা। অলরেডি অনেকেই গন, ক্লাস থেকে 15 জন মতো আছে। যাই হোক, আপনারা ট্রাই করতে পারেন। এবং আমি হ্যাকারওয়ানের এই ধরনের বাগ বাউন্টি রিপোর্ট গুলো পড়াটা উৎসাহিত করি। রিপোর্ট আরো পড়তে পারেন বিভিন্ন বাগ নিয়ে, তো তারা কিভাবে খুঁজে পেয়েছে, অ্যাকচুয়ালি কি সহজে পাওয়া যায়। হ্যাঁ, কিছু আছে কমপ্লেক্স, কিছু উইকনেস আসলে সহজেই খুঁজে পাওয়া যায় বা পাওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, তো তাহলে কি আমাদের আমাদের এক্সাম 24 তারিখে না 31 তারিখে হবে? আগে ক্লাসগুলো নিয়ে শেষ করি, আরো 2টা ক্লাস আছে তো, নিয়ে শেষ করি আগে। আপনারা মানে যে এই 24 তারিখটাই সামনে রেখে প্রস্তুতি নিতে থাকুন। আর Yes. যদি আরো এক্সটেন্ড করি তাহলে এটা হচ্ছে গিয়ে বোনাস, মানে ইনিশিয়ালি আগে 24 তারিখ ধরেই শুরু করতে হবে।
যদি পসিবল হয় আমি 31 তারিখে এক্সটেন্ড করবো। এক্সট্রা টাইম পেলে তো আপনাদেরই বেটার, আরো প্র্যাকটিস হবে, কিন্তু এখন অল্প সময়ে যতখানি পসিবল কভার করার চেষ্টা করবো। ঠিক আছে স্যার, 24 তারিখে ধরে প্র্যাকটিস করি, যদি কোনো হ্যাঁ কারণে না হয় তাহলে 30 তারিখ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবং প্র্যাকটিসের জন্য বেশি বেশি ল্যাব সলভ করবেন, ম্যানুয়াল টেস্টিং যেটা, অটোমেটেড টুলস গুলো একটু ট্রাই করবেন, পাশাপাশি ম্যানুয়াল টেস্টিংটাতে ফোকাস করবেন। ওকে, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।